আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এপ্রিলের 1 তারিখ থেকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে একটি প্রশ্ন করে যাচ্ছে। সেটি হচ্ছে, হঠাৎ করে 29শে মার্চ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কেন আমেরিকা সফরে গিয়েছে 5 দিনের জন্য, এবং হঠাৎ করে বিএনপি কেন সেনাবাহিনীর সাবেক যারা প্রভাবশালী কর্মকর্তা আছে তাদেরকে গ্রেপ্তার করছে। এই সকল বিষয় নিয়ে আপনি একটি আলোচনা করুন, আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করুন। আজকে তাদের জন্য এই ভিডিওটা। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, অনেকের কনফিউশন ছিল যে সেনাবাহিনীর সাবেক যারা লেফটেন্যান্ট জেনারেল আছে তাদেরকে যে বিএনপি সরকার গ্রেপ্তার করছে, এটার পিছনে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ইন্ধন আছে, এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি সরকারের পাশে থেকে এই সকল কাজ করাচ্ছে। এই বিষয়টা সম্পূর্ণরূপে আপনাদের ভুল ধারণা। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কোনোভাবেই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা যারা এখন গ্রেপ্তার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার পিছনে কোনোভাবেই জড়িত না, বরং বিএনপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান করেছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। তিনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, 29শে মার্চ আমেরিকা সফরে গিয়েছে। 29শে মার্চের পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো সেনাবাহিনীর সাবেক কোনো কর্মকর্তা গ্রেপ্তার হয়নি। কেন গ্রেপ্তার হয়নি? তার মেইন একটা কারণ হচ্ছে, আমেরিকার সাথে মোটামুটি একটা ডিলিং করতে পেরেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। সেখান থেকে সিস্টেমেটিক ভাবে বিএনপি সরকারের উপর প্রেসার এসেছে, এবং বিএনপি সরকারকে ক্লিয়ারলি হয়তো বলে দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর যারা সাবেক কর্মকর্তা আছে, 111 কুশীলব আছে, এই সকল বিষয়ের অজুহাত দেখিয়ে সেনাবাহিনীর সাবেক সিনিয়র যে সকল কর্মকর্তা আছে তাদেরকে গ্রেপ্তার যাতে করা না হয়। এরকম গ্রেপ্তার যদি করতে থাকে, সেনাবাহিনীর যে সম্মান আছে সেটা আরো বেশি ক্ষুণ্ণ হবে। ওয়াকারুজ্জামান ডাইরেক্টলি নিজে না কিছু করে সিস্টেমেটিক ভাবে আমেরিকার সাথে কিছু বিষয় সমঝোতা করে আমেরিকা দিয়ে বিএনপি সরকারকে বলিয়ে নিয়েছে। বিএনপি সরকার কিন্তু প্রেসারে থাকার কারণে যতদিন পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে আসেনি ততদিন পর্যন্ত কোন সাবেক সেনাপ্রধানকে গ্রেপ্তার করেনি, এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে আসার পরেও কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। এই সকল বিষয়ের কারণে সেনাবাহিনীর সাবেক যারা সেনা কর্মকর্তা আছে তারা কিন্তু এখনো আতঙ্কতে আছে। এটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ারলি জানি। কারা কারা গ্রেপ্তার হতে পারে, কাদেরকে গ্রেপ্তার করার লিস্ট করা হয়েছে, সেই সকল বিষয় কিন্তু মোটামুটি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অবগত আছে। তাদেরকে যাতে এখন গ্রেপ্তার করতে না পারে সেই বিষয়ের কারণে তিনি আমেরিকা সফরে গিয়েছিলেন, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আমেরিকা সফরে গিয়েছিলেন। এটা অনেক সূত্র মতে আমরা জানতে পারি, এবং অনেক ইউটিউবারও এই বিষয় নিয়ে খোলাসা করেছে। তাই আপনাদের মনে যে সকল কনফিউশন ছিল যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি সরকারের পাশে থেকেই সাবেক সেনাবাহিনী সিনিয়র কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করাচ্ছে, তাদেরকে সিস্টেমেটিক ভাবে প্যাকেট করাচ্ছে, এটা ভুল ধারণা। এটা মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু আমেরিকার কথা মতো চলছে, এই বিএনপি সরকারও কিন্তু আমেরিকার কথা মতো উঠবোস করছে। এটা সত্য, দুজনই কিন্তু একই ঘাটের পানি খাচ্ছে, কিন্তু বিতর্কতভাবে কিছু মতবিরোধ আছে। কারণ বিএনপি যেভাবে দেশটা পরিচালনা করতে চাচ্ছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একেবারে যে বিএনপির সাথে একমত হয়ে দেশটা পরিচালনা করতে যাচ্ছে সেটা না। কিছু কিছু বিষয়ে বিরোধ আছে, সেই সকল ছোটখাটো বিরোধগুলো আমেরিকা মিটমাট করিয়ে সেনাবাহিনী এবং বিএনপি সরকারকে একত্রিত রেখেই দেশটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সেই কারণে এই সকল বিষয়ে একেবারে ক্লিয়ারলি আলোচনার জন্যই সেনাবাহিনীর প্রধানও আমেরিকায় গিয়েছে, এবং আমেরিকা সেনাবাহিনীর প্রধানকে তলব করেছে। সেখানেই 5 দিনের বৈঠকে সকল কিছু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা মোটামুটি এই বিষয়টা মোটামুটি তো ক্লিয়ার হয়েছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি কিছু মাস আগে একটা ভিডিও করেছিলাম যে পাকিস্তানি কায়দায় বাংলাদেশে যে সরকারটা আছে বিএনপির সেটাকে পরিচালনা করা হবে। পাকিস্তানে যেভাবে ইমরান খানের দল পিটিআইকে পুরো প্যাকেট করে ফেলা হয়েছে, এবং ইমরান খানকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করে ফিল্ড মার্শাল আসিফ মনির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান থেকে সিস্টেমেটিক ভাবে শাহবাজ শরীফের যে সরকারটা আছে সেটাকে পিছের থেকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আদতে সম্পূর্ণরূপে পুরা দেশের নিয়ন্ত্রণটা রেখেছে ফিল্ড মার্শাল আসিফ মনির। আসিফ মনিরকে দিয়ে কিন্তু আমেরিকা পাকিস্তানটাকে নিয়ন্ত্রণ করছে, নামে মাত্র সরকারে বসে আছে শাহবাজ শরীফ। এখন বাংলাদেশের মধ্যে সেম প্যাটার্নে
এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে দিয়ে পুরো বাংলাদেশটা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। সামনে শোতে এই তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে বাংলাদেশটা আমেরিকা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। আদৌ কি বাংলাদেশটাকে পাকিস্তানের মতো একই প্যাটার্নে সকল কিছু সেট আপ করে আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারবে? আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলবো উত্তর না। কেন পারবে না? কারণ বাংলাদেশের মধ্যে কিন্তু ভারতের একটা আধিপত্য আছে। পাকিস্তানের মধ্যে ভারতের তেমন কোনো আধিপত্য নেই, কিন্তু বাংলাদেশে ভারতের একটা আধিপত্য আছে। কারণ ভারতের চারিদিকে হচ্ছে এই পশ্চিমবঙ্গের আশেপাশে বাংলাদেশ, আর বাংলাদেশের চারিদিকে হচ্ছে ভারতের বর্ডার। শুধু একদিক দিয়ে মায়ানমারের বর্ডার আছে। বাংলাদেশটাকে যদি আমেরিকা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, পাকিস্তানের মতো একই সেট আপে বাংলাদেশ নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু ভারতের জন্য হুমকি আছে। সেটা ভারত কখনোই হতে দিবে না। সেই কারণে আমেরিকার প্রভাব যদি বাংলাদেশে থাকেও, ভারতেরও প্রভাব বাংলাদেশে বিস্তার করার জন্য চেষ্টা করবে। ওই প্যাটার্নটা দিয়ে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ভারত টেকনিক্যালি ভাবে যে কোনো ভাবে এখন যে সরকার আছে সে সরকারের উপর প্রভাব বিস্তার করবে এবং সেনাবাহিনীর মধ্যে দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। সো সিএএ ভার্সেস র এর একটা পাল্টাপাল্টি খেলা চলতেই থাকবে। এখন মূলত আমেরিকার অবস্থা বাংলাদেশে ভালো আছে। বাংলাদেশে আমেরিকার অবস্থা ভালো থাকার কারণে বিএনপি কনফিডেন্স দেখাচ্ছে, সেনাবাহিনীও কনফিডেন্স দেখাচ্ছে, আওয়ামী লীগ একটু কোণঠাসা অবস্থায় আছে। আস্তে আস্তে যত সময় যেতে থাকবে, জনগণ বিএনপি সরকারের উপর প্যাডাপ হতে থাকবে এবং সেনাবাহিনীর উপরও আস্থা উঠে যেতে থাকবে, তত আমেরিকা সিএ দুর্বল হবে, র শক্তিশালী হবে, এবং যতই র শক্তিশালী হবে ততই ইন্ডিয়ার প্রভাব বাংলাদেশে আরো বৃদ্ধি পেতে থাকবে। আর ইন্ডিয়ার প্রভাব এবং র এর প্রভাব বাংলাদেশে আবার যত বৃদ্ধি পেতে থাকবে, আওয়ামী লীগও বাংলাদেশে আবার সংগঠিত হতে থাকবে এবং রাজপথে নামার জন্য আওয়ামী লীগ তত বেশি প্রস্তুত হবে এবং রাজপথে নেমে আবার রাজপথ দখল করতে পারবে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। যখন মোটামুটি সিএ এর একেবারে আমেরিকার একেবারে পাওয়ার বাংলাদেশে খর্ব হবে এবং আধিপত্য একেবারে দুর্বল হয়ে যাবে, আমেরিকার রয়ের আধিপত্য একেবারে বাংলাদেশ স্টাবলিশ হয়ে যাবে এবং জনগণ ভারতপন্থী মোটামুটি থাকবে এবং আওয়ামী লীগের পক্ষে চলে যাবে, বিএনপির উপর একেবারে প্যাডাপ হয়ে যাবে বাংলাদেশের জনগণ রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা দেখে, তখনই কিন্তু অটোমেটিক্যালি ভাবে রেজিমটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ রাজপথে নেমে সারা বাংলাদেশে গণজাগরণ সৃষ্টি করবে, জনগণ আওয়ামী লীগের পক্ষে যাবে, তারপরে অটোমেটিক দেখবেন যে আরেকটি গণ অভ্যুত্থান এবং আরেকটি গণ আন্দোলনের ফলে রেজিম পড়ে যাবে। তারপর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরে আসবে। তখন আবার আরেকটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হবে। আওয়ামী লীগ জনগণের ভোটে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে 200-র উপর আসন পেয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এভাবেই কিন্তু সকল কিছু সাজানো হচ্ছে। এই আগামী 2-3 বছর বা 5 বছর বা 6 বছর পরে এভাবেই সকল ঘটনা ঘটবে। হয়তোবা এখন খালি চোখে মনে হচ্ছে আওয়ামী লীগ একেবারে কোণঠাসা, আওয়ামী লীগ 20-30 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে। এই গতকালকেই একটি বক্তব্য দেখতে পেলাম, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি বলতেছেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই, বাংলাদেশে শেখ হাসিনা নেই, কিছুই নেই বাংলাদেশে। মানে উনি বুঝাতে যাচ্ছে আওয়ামী লীগ একেবারেই শেষ। এটা হচ্ছে পাগলের প্রলাপ। ওনাদেরকে কেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দেয়, ইনি বাংলাদেশকে এই ধরনের উপদেশ দিবে আমরা তো কল্পনাই করতে পারিনি। বাংলাদেশে যেখানে 50% উপর বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শকে বিশ্বাস করে, সেখানে নাকি আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই। এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। বাংলাদেশে আওয়ামী লীগও আছে, শেখ হাসিনার অস্তিত্ব আছে। সারা বাংলাদেশে শেখ হাসিনা যত উন্নয়ন করেছে, যতদিন এই সকল উন্নয়ন কাঠামো থাকবে ততদিন ওগুলো দেখে দেখে মানুষ শেখ হাসিনাকে স্মরণ করবে। শেখ হাসিনা বেঁচে থাকুক বা মারা যাক, এটাই হচ্ছে রিয়েলিটি। সো আমি এই আলোচনায় যত কিছু বলেছি, আগামীতে 100% যদি ওইরকম কিছু নাও হয়, অন্তত 70-80% সকল কিছুই মিলে যাবে। হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আমার আলোচনায় সকল কিছু আপনারা ক্লিয়ার হয়েছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আমাকে ইনবক্সে নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ধন্যবাদ সকলকে।